আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা যে পর্বভিত্তিক বোর্ডগুলো সলিউশন করছিলাম তারই ধারাবাহিক একটা পর্বে। এবং আমরা এই পর্বে সলিউশন করব হচ্ছে বরিশাল বোর্ড 2025-এর একটা অঙ্ক, এবং এটা হচ্ছে লেনদেন অধ্যায়ের অঙ্ক। এবং আমি বিশ্বাস করি তোমরা সবাই এটাকে যথেষ্ট পরিমাণ পছন্দ করবা, কারণ এটা হচ্ছে খুব ভালো একটা বোর্ড এবং এই অঙ্কগুলো খুব চমৎকার থাকে। সো চলো আমরা শুরু করি, ঠিক আছে? এটা হচ্ছে কি ভাই, বরিশাল বোর্ডের অঙ্ক, এবং এটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ডের অঙ্ক 2025-এর লেনদেন নয়, লেনদেনের ঘটনাসমূহ, যেটা আমাদের ক নম্বরে বলছে সমীকরণ পদ্ধতিতে, সমীকরণের মানে হচ্ছে আধুনিক পদ্ধতিতে, কারণসহ ব্যাখ্যা, এবং গ নম্বরে হচ্ছে আমাদের এ সমান সমান এল প্লাস ওই। এই যে তিনটা কোশ্চেন আমাদের বলছে লক্ষ্মী ভাই, এই তিনটা কোশ্চেনই হচ্ছে আমাদের টিপিক্যাল একদম লেনদেনের যে কোশ্চেনগুলো আসে সেটা, এই লেনদেনে এই টাইপের কোশ্চেনগুলোই আসলে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? সো এই যে সমীকরণ পদ্ধতি বলছে এবং এ সমান সমান এল প্লাস ওই বলছে, এইটার আরেকটা নাম হচ্ছে তোমার বিবরণী ছক, অথবা বিস্তারিতভাবে প্রভাব দেখাও, বিস্তারিতভাবে প্রভাব দেখাও, ঠিক আছে? এই হচ্ছে আমার তিন রকমের আসতে পারে। তো আমরা হচ্ছে প্রথমে ক নম্বরের কোশ্চেন অ্যান্সার শুরু করব। ক নম্বরে বলছে লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট পরিমাণ, লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট পরিমাণ আমাদের বের করতে বলছে, ঠিক আছে? সো আগে আমরা ক নম্বর সলভ করতেছি, লেনদেন নয় মানে কোনগুলো আমার প্রতিষ্ঠানের ইম্প্যাক্ট ফেলে না সেগুলো খুঁজে বের করি। দেখো 12 তারিখে বলছে ফরমায়েশ। ভাই এই একটা কথা, ফরমায়েশ, অর্ডার, চুক্তি, সিদ্ধান্ত, এগুলো আসলে কখনোই কোনো লেনদেন নয়, এগুলো কখনোই কোনো লেনদেন নয়। তার মানে এইটা আমার একটা লেনদেন নয়, কারণ এগুলো আমার ইম্প্যাক্ট কখনোই ফেলে না। দেন হচ্ছে মাসিক 20,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ। এই দেখো ভাই, মাসিক 20,000 টাকা বেতনে যখন ম্যানেজার নিয়োগ করলাম, তারা তো আমরা বেতন দিই নাই, জাস্ট তাকে আমরা কনফার্ম করছি। সো এই নিয়োগ দেওয়া হলো, সিদ্ধান্ত নেওয়া হলো, ইন্টারভিউ নেওয়া হলো, এই টাইপের যে গতানুগতিক কথাগুলো থাকবে, এগুলো আসলে কখনো লেনদেন না, কারণ এগুলো আমাদের কোনো ইম্প্যাক্ট ফেলে না, ঠিক আছে? ডান। তাহলে আমরা ক নম্বরের অ্যান্সারটা দেখে আসি। ক নম্বরের অ্যান্সার লক্ষ্মীভাবে আমরা পেয়ে গেছি দুইটা 2024 সালে, একটা হচ্ছে জানুয়ারি 12, একটা হচ্ছে জানুয়ারি 25। নিচে প্রফিট পেডার্সের লেনদেন নয়, মোট পরিমাণ নির্ণয় করা হলো যেমনটা আমরা করি। আর এইটা হচ্ছে আমাদের গতানুগতিক একটা ছক, এটা দিয়ে দিলে আসলে স্ট্যান্ডার্ড হয়, সুন্দর হয় এবং মার্কস ভালো পাওয়া যায়। যদিও এই অঙ্কে আসলে মার্কস কাটার কোনো সুযোগ থাকে না, তারপরও ছক দিয়ে দেওয়াটা সবচেয়ে স্ট্যান্ডার্ড। প্রথম হচ্ছে তারিখ, তারপর হচ্ছে বিবরণ, তারপর হচ্ছে টাকা, তারপর হচ্ছে টাকা, শেষ। তাহলে তারিখ হচ্ছে তোমার 2024 জানুয়ারি 12, পণ্য বিক্রয়ের ফরমায়েশ এবং মাসিক বেতন ম্যানেজার নিয়োগ, এই দুইটা যোগ করে আমাদের 40,000 টাকা হয়ে গেছে। এবং দেখো এখানে পরিমাণ চায় বা যোগফল চায়, তো অবশ্যই তোমাকে যোগ করে দিতে হবে, ঠিক আছে? এরপরে লক্ষ্মী ভাই আমাদের বলছে হচ্ছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে কারণ সহ ব্যাখ্যা করতে। সো কারণ সহ যখন আমাদের ব্যাখ্যা করতে বলে, এইটা মানে হচ্ছে সহজ কথা লেনদেন কিনা সেটা আমাদের আলোচনা করতে বলে, ঠিক আছে? সো লেনদেন কিনা এটাকে আমাদের দেখাইতে হবে, এবং এটা সমীকরণ পদ্ধতিতে দেখাইতে হবে। কি পদ্ধতিতে দেখাইতে হবে লক্ষ্মী ভাই? সমীকরণ। সমীকরণের আরেকটা আধুনিক নাম হচ্ছে আধুনিক পদ্ধতিতে দেখাইতে হবে, অথবা এ সমান সমান এল প্লাস ই দিয়ে দেখাইতে হবে, ঠিক আছে? সো চলো আমরা হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস একটু ভালো করে আগে হিসাব করে দেন দেখি। আমি তোমাদেরকে এটা একটু বেশি এলাবোরেট করে করাবো, কারণ হচ্ছে এখান থেকে আমি প্রত্যেকটার জাবেদাও করাবো, ঠিক ঠিক আছে? ব্যবসায়ের অতিরিক্ত মূলধন নিয়ে আসলো, ব্যবসায়ে অতিরিক্ত মূলধন নিয়ে আসলো, ব্যবসায় যখন মূলধন আনে অবশ্যই এটা নগদ টাকা আনছে, তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব হিসাব ক্রেডিট। তুমি চাইলে এখানে অতিরিক্ত লিখে দিতে পারো, এটা আরো সুন্দর হয়, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। এখন আগে এটা হচ্ছে আমার একটা অ্যাসেট, এটা হচ্ছে আমার একটা অ্যাসেট, তার মানে অ্যাসেট বাড়ছে, আর অতিরিক্ত মূলধন হচ্ছে আমার একটা লায়াবিলিটি, লায়াবিলিটি বাড়ছে। সো এই দুইটা হচ্ছে এটা, এবং এই যে অ্যাসেটের পরিবর্তন হয়েছে এবং লায়াবিলিটির পরিবর্তন হয়েছে, এর জন্যই আসলে এটা হচ্ছে তোমার জন্য মানে একটা লেনদেন, ঠিক আছে? এরপরেরটা বলছে দোকানের জন্য কম্পিউটার ক্রয়। দোকানের জন্য যখন আমরা কম্পিউটার ক্রয় করি লক্ষ্মী ভাই, ওইটাকে আমরা বলি অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম, ওটাকে আমরা কি বলি? অফিস সরঞ্জাম ডেবিট, কারণ এটা একটা আমার অ্যাসেট বাড়ছে, এটা আমার একটা কি বাড়ছে? অ্যাসেট বাড়ছে।
এবার আসি আমরা, ওটা কিনতে আমার কি লাগছে, নগদ টাকা লাগছে, তার মানে নগদান হিসাব ক্রেডিট। এইটা আমার একটা অ্যাসেট, তার মানে একবার অ্যাসেট বাড়ছে, একবার অ্যাসেট কমছে। সো চলো আগে আমরা এই দুইটা দেখে আসি যে আমাদের হিসাবের যখন আমরা এই লেনদেনগুলো কারণ সহ ব্যাখ্যা করব তখন আমরা কিভাবে করব। দেখো প্রথমটা ছিল আমার একটা লেনদেন, এই তারিখ, প্রথম হচ্ছে তারিখ, তারপর হচ্ছে লেনদেন কিনা, তারপর হচ্ছে লেনদেনগুলো কারণ সহ ব্যাখ্যা, জাস্ট 3টা ছকে, তারিখ, লেনদেন কিনা, লেনদেনগুলো কারণ সহ ব্যাখ্যা। তাহলে জানুয়ারি 1 তারিখেরটা অবশ্যই একটা লেনদেন, অতিরিক্ত মূলধন আছে। এই কথাগুলো এভাবে লিখবা যে এই ঘটনা দ্বারা, এত জটিল লেখা দরকার নাই, এই ঘটনা দ্বারা একবার হিসাব সমীকরণ আমার এ বাড়ছে আর একবার ওনার সিকিউরিটি বৃদ্ধি পেয়েছে, ওটা পেয়ে একটি লেনদেন শেষ। অথবা এবার লিখতে পারো অতিরিক্ত মূলধন আনয়ন করায় একবার আমার নগদ বা এর পরিবর্তন হয়েছে আর একবার মালিকানা সত্ত্ব পরিবর্তন হয়েছে, অতএব এটি একটি লেনদেন শেষ। সুন্দর করে এভাবে লিখে দিবা। তারপরে 15 তারিখে কি ছিল, কম্পিউটার ক্রয়, এটা অবশ্যই একটা লেনদেন। তাহলে এটাকে এভাবে লিখবা, কম্পিউটার ক্রয় করার জন্য একবার অফিস সরঞ্জাম মানে এ আমার বৃদ্ধি পেয়েছে আর একবার আমার নগদ এ হ্রাস পেয়েছে, অর্থাৎ এটি একটি লেনদেন। দ্যাট। এরপরে জানুয়ারি 20 তারিখে কি বলছে, চলো আমরা এটা করে আসি। জানুয়ারি 20 তারিখে আমাদের বলছে লক্ষ্মী ভাই, ধারে পণ্য ক্রয় করা হলো, ধারে পণ্য ক্রয় করা হলো, ধারে পণ্য ক্রয় করা হলো। তাহলে ধারে পণ্য ক্রয় করা হলে কি হয়, ক্রয় হিসাব ডেবিট, আর ধারে যেহেতু তার মানে প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। এই যে ক্রয় আমার জন্য কি, ক্রয় আমার জন্য একটা এক্সপেন্স, প্রদেয় আমার জন্য কি, দায়, দায় বাড়ছে, তার মানে আমার একবার এক্সপেন্স বাড়ছে আর একবার আমার দায় বাড়ছে। সো এইটা একটা লেনদেন। চলো আমরা আমাদের মতো করে ব্যাখ্যা দিয়ে আসি। তাহলে এই যে জানুয়ারি 20 তারিখে ধারে পণ্য ক্রয়, এভাবে লিখবা, এই ঘটনা দ্বারা একবার হিসাব সমীকরণে এল মানে দায় বৃদ্ধি পাইছে আমার, কারণ কি আমার এটা দায় মানে প্রদেয় বৃদ্ধি পাইছে, এবং আমার মালিকানা সত্ত্ব মানে ওই হ্রাস পেয়েছে, মালিকানা সত্ত্ব মানে ওই হ্রাস পেয়েছে। কারণ কি আমরা এটা ভালো করে জানি লক্ষ্মী ভাই, যদি আমার এক্সপেন্স হয়, এই যে যদি আমার এক্সপেন্স হয় তাহলে অবশ্যই আমার ওই কি হবে, কমে যাবে। সো এটি একটি লেনদেন। ডান। ওকে লক্ষ্মী ভাই, তাহলে এই যে 30 তারিখের লেনদেন যেটা আমাদের ছিল পুরাতন আসবাবপত্র বিক্রয়, চলো এইটাকে আমরা একটু ভালো করে এক্সপ্লেন করি। এটাকে আমি একটু বাড়তি তোমাদের কিছু ইনফরমেশন দিব, আমি বিশ্বাস করি তোমরা এটাকে পছন্দ করবা, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। সো যখন আমরা আসবাবপত্র বিক্রয় করছি তখন আমাদের নগদ টাকা বাড়ছে, তার মানে নগদান হিসাব ডেবিট, আর এইটা আমরা আসবাবপত্র বিক্রয় করছি তার জন্য আমরা লিখলাম আসবাবপত্র হিসাব ক্রেডিট। এখন এইটার ফলে হচ্ছে আমার একবার একটা অ্যাসেট বাড়ছে আর একবার অ্যাসেট আমার একটা কমছে, তার মানে এটা আমার একটা লেনদেন। এখন তোমাদের দুইটা কোশ্চেন যে ভাইয়া এখানে বিক্রয় কেন লিখলাম না, এখানে আপনি আসবাবপত্র কেন লিখলেন, এখানে তো আমরা বিক্রয় লিখলাম। প্রথম কোশ্চেন হচ্ছে যে ভাই যে কোনো সম্পত্তি যখন আমরা ক্রয় বিক্রয় করব ওইটা ওই সম্পত্তির নামেই ডেবিট করতে হবে, ওই সম্পত্তির নামেই ক্রেডিট করতে হবে। এটাকে আমরা কোনোভাবেই বিক্রয় বা ক্রয় লিখতে পারবো না। বিক্রয় বা ক্রয় লিখবো কোনগুলো, আমরা বিক্রয় বা ক্রয় লিখবো যেটা দিয়ে আমরা পণ্যদ্রব্য বা যেটা দিয়ে আমি বিজনেস করি। সম্পত্তি ক্রয় বিক্রয় করলে অবশ্যই ওই সম্পত্তির নামে লিখতে হবে, এবং সম্পত্তি কখনো তোমার মালিকানা সত্ত্বে কোনো পরিবর্তন করে না, সম্পত্তি জাস্ট তোমার অ্যাসেটের পাশে বা সম্পত্তির পাশে হ্রাস বৃদ্ধি করে, ঠিক আছে। সো এইটা যে আমরা ক্রয় করছি এর ফলে আমার নগদ টাকা বাড়ছে আর মালিকানা মানে কি বলে আরেকটা সম্পত্তি কমছে। তাহলে চলো আমরা এটার অ্যান্সারটা দেখে আসি। এই যে 30 তারিখের অ্যান্সারে আমাদের এখানে দেখো সুন্দর করে বলা আছে এটা একটা লেনদেন, এবং এই আসবাবপত্র পুরাতন আসবাবপত্র বিক্রয় করায় সমীকরণ আমার একবার এ বৃদ্ধি পেয়েছে এবং আরেকবার এ হ্রাস পেয়েছে। সো এইটা হচ্ছে আমার জাবেদা। এবং আরেকটা কথা লক্ষ্মী ভাই, যখন এটা আমরা পুরাতন আসবাবপত্র বিক্রি করব মানে ওইটা যদি আমার পণ্যদ্রব্য হয় তাহলে ওটা আমার বিক্রয় হিসাবে হবে, আর ওই আসবাবপত্র যদি আমার সম্পত্তি হিসেবে হয় তাহলে আমার সম্পত্তির হ্রাস বৃদ্ধি ঘটবে। তোমাকে আগে ফোকাস করতে হবে ওটা কি তোমার আসবাবপত্র সম্পত্তি নাকি তোমার পণ্যদ্রব্য, ঠিক আছে। যেমন ফার্নিচারের দোকানে আসবাবপত্র হচ্ছে একটা পণ্যদ্রব্য কিন্তু তার কম্পিউটার একটা সম্পদ, আবার কম্পিউটার দোকানে হচ্ছে তার এই কম্পিউটার একটা পণ্যদ্রব্য আর আসবাবপত্র সম্পদ। সো ব্যবসায়ের ধরনটা তোমাকে আগে বুঝতে হবে। সো আমরা এখান থেকে লক্ষ্মী ভাই তাহলে টোটাল কি করলাম, আমরা ক এবং খ যেটা সমীকরণ পদ্ধতিতে আমাদের বলছে সেটা আমরা সলভ করে ফেললাম। আর এরপরে আমাদের গতানুগতিক যেটা সবসময় বলে এ সমান সমান এল প্লাস ই, বা সমীকরণ পদ্ধতিতে বিবরণী ছকে দেখাও, অথবা আমাদের যদি বলে বিবরণী ছকে বিস্তারিতভাবে দেখাও, অথবা লেনদেনগুলোর প্রভাব বিস্তারিতভাবে দেখাও, অথবা নির্দিষ্ট ছকে
লেনদেনগুলোর প্রভাব দেখাও, তখন আমাদের একটা বিবরণী ছক করা লাগে। আর বিবরণী ছক করতে গেলে প্রথম আমাদের হচ্ছে এই যে কয় রকমের আমার অ্যাসেট আছে, কয় রকমের দায় আছে, আর কয় রকমের ওনার সিকিউরিটি আছে, এই তিনটা খুঁজে বের করতে হবে। কয় রকমের আমার অ্যাসেট আছে, কয় রকমের আমার দায় আছে, আর কয় রকমের আমার ওনার সিকিউরিটি আছে, সেটা খুঁজে বের করতে হবে। তাহলে আমরা আগে অ্যাসেটটা খুঁজে একটু বের করি। অ্যাসেটের জায়গায় প্রথমে বলা আছে অতিরিক্ত মূলধন, তার মানে এখানে একটা নগদ আছে, অ্যাসেট নগদ আছে এখানে, আর মূলধন তো মালিকানা সত্ত্ব। দোকানের জন্য কম্পিউটার ক্রয়, তার মানে এই একটা অ্যাসেট বাড়ছে, আবার একটা অ্যাসেট কমছে। এই অ্যাসেটটা কি? সরঞ্জাম, অফিস সরঞ্জাম, এটা হচ্ছে নগদ। ধারে পণ্য ক্রয়, এই যে এখানে ধারে পণ্য ক্রয় মানে প্রদেয়, প্রদেয় মানে আমার দায়, আমার একটা দায় বাড়লো। পুরাতন আসবাবপত্র বিক্রয়, এই যে দেখো একবার একটা সম্পত্তি আমার বাড়ছে, আর একবার সম্পত্তি আমার একটা কমছে। কোনটা কমছে? আসবাবপত্র কমছে আর নগদ বাড়ছে। তার মানে আমি আমার সম্পত্তি পেলাম তিনটা, দুইটা বেসিকলি, এটাকে আমরা দুইটাই বলবো। এক হচ্ছে তোমার তিনটা, ধরো তিনটা ধরি, একটা হচ্ছে নগদ, একটা হচ্ছে অফিস সরঞ্জাম, আর একটা হচ্ছে আসবাবপত্র। আর এখানে আমার দায় আছে একটা, আর মালিকানা সত্ত্ব তো আছেই। ওকে ওকে ভাই, তাহলে আমরা হচ্ছে গিয়ে এখন গ নাম্বার শুরু করি। আমরা যেহেতু এখানে আমরা গ নাম্বারের আমাদের প্রত্যেকটা হিসাব কি কি হবে সেটা আমরা বের করে ফেলছি, এখন আমরা গ নাম্বার শুরু করি। চলো তাহলে গ নাম্বার শুরু করলাম। গ নাম্বারে আমাদের ওই যে বিবরণী ছক বা এ সমান সমান এল প্লাস ওই দেখাইতে বলছে, সো এটা হচ্ছে আমাদের মেইন কাজ। নিচে এখানে প্রফিট এন্ড লসের হিসাব বিবরণী ছকে দেখানো হলো। দেখো এইটাই হচ্ছে হিসাব বিবরণীর নির্দিষ্ট ছক। অনেক সময় তোমাদের চালাকি করে বলে দিবে যে হিসাব বিবরণীর নির্দিষ্ট ছকে এ সমান সমান এল প্লাস ওই প্রমাণ করো, অথবা হিসাব বিবরণী নির্দিষ্ট ছকে লেনদেনগুলোর প্রভাব দেখাও। এই ধরনের গল্প বলতে পারে। যে গল্পই বলুক ভাই, তোমাদের ভয় পাওয়ার দরকার নাই, জাস্ট এই ছকটা এটা মনে রাখো। লক্ষ্মী ভাই, এবার আমাদের কাজ কি? তাহলে এবার আমাদের কাজ এ সমান সমান এল প্লাস ই প্রমাণ করে দেখায় দেওয়া যে ভাই আমার অ্যাসেট যা হবে, এই যে আমার অ্যাসেট যা আছে, আমার দায় এবং মালিকানা সত্ত্ব মিলেও তাই আছে। ঠিক আছে, দায় এবং মালিকানা সত্ত্ব মিলেও তাই আছে। ঠিক আছে লক্ষ্মী ভাই, এবার আমরা শুরু করি তাহলে প্রথম লেনদেন দিয়ে। প্রথম ছিল অতিরিক্ত মূলধন আনা হয়েছে 1,00,000 টাকা। আমার সাথে সাথে একদম ধীরে ধীরে কল্পনা করো, অতিরিক্ত মূলধন আছে 1,00,000 টাকা, তার মানে নগদ টাকা বাড়ছে, সিম্পল। আর মূলধন দেয় কে? মালিকানা সত্ত্ব, মালিক দেয়। মালিক কোনো কিছু দিলেই ওনার সিকিউরিটি বলে। তাহলে এটার সূত্র হচ্ছে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এই যে মূলধন আর আয় হইলে মালিকানা সত্ত্ব বাড়ে, আর ব্যয় এবং উত্তোলন হইলে মালিকানা সত্ত্ব কমে। এই হচ্ছে আমার লেনদেন। ঠিক আছে, এবার লক্ষ্মী ভাই তাহলে আমরা 1 তারিখের লেনদেনটা পাইলাম। কি হয়েছে? আমার নগদ বাড়ছে, সাথে আমার মালিকানা সত্ত্ব বাড়ছে, কারণ এটা হচ্ছে আমার জন্য একটা মূলধন। দান গেল। এর পরের তারিখে আমাদের এখানে কি ছিল লক্ষ্মী ভাই? দেখো আমরা একটা সম্পত্তি কিনছি। কি কিনছি? অফিস সরঞ্জাম কিনছি। কিসের জন্য? কম্পিউটার কিনছি দোকানের জন্য। তাহলে এটা একটা অফিস সরঞ্জাম। তাহলে দেখো যখন আমরা একটা সম্পত্তি কিনি তখন আমাদের একটা সম্পত্তি বাড়ে, মানে ওই সম্পত্তিটা বাড়ে। এবার আমরা দেখব এটা কিসে কিনছি। যদি নগদ হয় তাহলে নগদ কমে, যদি ব্যাংক হয় তাহলে ব্যাংক কমে, যদি দায় হয় মানে ধারে কিনি তাহলে আমার এল বাড়ে। এই কনসেপ্টটা ভালো করে খেয়াল রাখো। যখন আমরা এই সম্পত্তিটা যেভাবে কিনি, একবার তো সম্পত্তি কিনছি, তার মানে একটা সম্পত্তি বাড়ছে। আর অপোজিটে আমার কি হয়? যদি আমি নগদে কিনি তাহলে আমার নগদ কমে, যদি আমার ব্যাংকে কিনি তাহলে আমার ব্যাংক কমে, যদি আমি ধারে কিনি তাহলে আমার লায়াবিলিটি বাড়ে। এই তিনটা হচ্ছে আমার কাজ। তাহলে আমরা এখানে দেখলাম এইটা আমরা কিসে কিনছি? অফিস সরঞ্জামটা, অফিস সরঞ্জামটা আমরা নগদে কিনছি। সর্বপ্রথম হচ্ছে একটা সম্পত্তি আমার বাড়ছে, এই যে অফিস সরঞ্জাম নামে একটা সম্পত্তি আমার বাড়ছে। এক পাশে মিলছে, মিলছে। আরেক পাশে কি হয়েছে? আমরা নগদে কিনছি, তার মানে নগদ টাকা কমছে। সো এইটার যে দুইটা লেনদেনের যে ইম্প্যাক্ট আমরা দুইটা পাশেই পেয়ে গেছি। ঠিক আছে লক্ষ্মী ভাই, এরপরে আমাদের কি বলছে? ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয়, সহজ কথা মনে রাখো ভাই, ক্রয় করলেই ব্যয়, পণ্যদ্রব্য ক্রয় করলেই ব্যয়, আর এই ক্রয় করলেই মালিকানা সত্ত্ব কমবে। ধারে পণ্য ক্রয়, ক্রয় করলেই ব্যয়, ক্রয় করলেই মালিকানা সত্ত্ব কমবে, কারণ আমরা জানি সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তার মানে এই যে এক্সপেন্স আছে, এই যে ড্রয়িং আছে, এই দুইটা আমার মালিকানা সত্ত্ব কমায়। তার মানে ধারে পণ্য ক্রয় করলেই মালিকানা সত্ত্ব কমবে, সো মালিকানা সত্ত্ব কমছে।
এবার আসি কিসে ক্রয় করছি, নগদে, ব্যাংকে নাকি ধারে। তাহলে নগদে হইলে নগদ কমতো, ব্যাংক হইলে ব্যাংক কমতো, কিন্তু কিনছে কিসে, ধারে। ধারে মানে কি, পাওনাদার, টাকাটা তাকে দেই নাই, টাকা তাকে দিতে হবে। সো ধারে পণ্য নিয়ে এসে কিন্তু টাকা দেই নাই, এটা হচ্ছে আমার একটা দায় বাড়াইলো বা প্রদেয় হিসাব বাড়াইলো। ঠিক আছে কি ভাই, শেষ। তাহলে 20 জানুয়ারিটাও শেষ। এবার আবার দেখো 30 জানুয়ারিতে বলছে আমরা পুরাতন একটা আসবাবপত্র বিক্রয় করছি। তাহলে পুরাতন আসবাবপত্র আমার একটা অ্যাসেট, বিক্রয় যেহেতু করছি আমার ওই অ্যাসেটটা চলে গেছে। আর এটা বিক্রয় করে আমরা কি পাইছি, ব্যাংকে টাকা পাইছি, নগদে টাকা পাইছি, নাকি আমি দেনাদার পাইছি বা ধারে বিক্রয় করছি। ওখানে ব্যাংক বা ধারের কথা কিছুই বলা নাই, জাস্ট বলা আছে পুরাতন আসবাবপত্র বিক্রয়। তার মানে আমরা ধরে নিব এটা আমরা নগদেই বিক্রয় করছি, তার মানে আমার নগদ একটা সম্পত্তি বাড়ছে, তার মানে আমার নগদ একটা সম্পত্তি বাড়ছে। সো এটার ফলে কি হয়েছে, আমার একটা আসবাবপত্র যেটা পুরাতন ছিল আমি বিক্রি করে দিচ্ছি, সেই আমার আসবাবপত্র কমছে, এই মাইনাস দিয়েই বুঝাচ্ছে কমছে। আর আমি যেহেতু এইটা বিক্রি করে নগদ টাকা পাইছি, সো আমি এখানে এই নগদ টাকাটা বাড়াই দিচ্ছি। এখন এখানে কিছু বিষয় উল্লেখ থাকে, কেন এটা তাহলে মালিকানা সত্ত্বে গেল না। তোমাদের কোশ্চেন যে ভাই এটা তো একটা বিক্রয় করছি, তাহলে মালিকানা সত্ত্বে কেন গেল না। প্রথম কথা হচ্ছে ভাই, সম্পত্তি ক্রয় বিক্রয় মালিকানা সত্ত্বে যাবে না। মালিকানা সত্ত্বে গেলে অবশ্যই ওটা কি হইতে হবে, আয় অথবা ব্যয়। কোন আয় ব্যয়, আমরা যেটা নিয়ে হিসাব করি, আমরা যেটা নিয়ে বিজনেস করি, যেটা আমাদের প্রোডাক্ট সেটা। সো সম্পত্তি ক্রয় বিক্রয় করলে ওই সম্পত্তি বাড়ে বা অন্য কিছু কমে, আরেকটা সম্পত্তি কমে, অথবা ধারে হইলে তখন অন্য আরেকটা কিছু বাড়ে। সো এইভাবে খেয়াল রাখতে হবে যে সম্পত্তি ক্রয় বিক্রয়ের সাথে ডিরেক্টলি মালিকানা সত্ত্বের কোনো প্রভাব নাই। সো আমরা যখন আসবাবপত্র ক্রয় করছি, বিক্রয় করছি, একবার হচ্ছে আমার আসবাবপত্র কমে গেছে আর নগদ টাকা বাড়ছে। সো আমার সব লেনদেনগুলো বসানো শেষ লক্ষ্মী ভাই। এবার এই যে যোগ বিয়োগ করে দেখো সুন্দর করে, আমি দেখলাম আমার নগদে আছে 85,000 টাকা, নগদে আছে 85,000 টাকা, আমার আসবাবপত্র মাইনাস আছে 50,000, আমার অফিস সরঞ্জাম প্লাস আছে কত, 65,000। তাহলে এই যে দুইটা যোগ করলাম, এই 50,000 মাইনাস করে দিলে আলটিমেটলি আমার 1 লাখ টাকা সম্পত্তির পাশে আছে। এখন এনিহাও আমার এই যে এল প্লাস মালিকানা সত্ত্ব মিলেও আমার কত হইতে হবে, 1 লাখ টাকা হইতে হবে। এল প্লাস মালিকানা সত্ত্ব মিলেও আমার কত হইতে হবে, 1 লাখ টাকা। তাহলে এল আমার এখানে কত আছে, 20,000। মালিকানা সত্ত্ব কত আছে, 80,000। এল কত আছে, 20,000। মালিকানা সত্ত্ব কত আছে, 80,000। তাহলে এল আর মালিকানা সত্ত্ব মিলেও আমার হয়ে গেল 1 লাখ। তার মানে এই অঙ্কটা আমরা একদম প্রমাণ করে দিলাম যে আমার অ্যাসেট যা আছে, আমার দায় আর মালিকানা সত্ত্ব মিলেও তাই আছে। মজার বিষয় হচ্ছে লক্ষ্মী ভাই, এই অঙ্কের পরিপূর্ণতা আসলে এই জায়গায়, যখন তুমি এ সমান সমান এল প্লাস ই প্রপারলি মিলাইতে পারবা, এটাই হচ্ছে তোমার এই অঙ্কের পরিপূর্ণতা। মনে রাখো, যদি প্রত্যেকটা লেনদেন পারফেক্ট থাকে, তুমি যদি ফ্রেশ চিন্তা করতে পারো যে ভাই এইটা হচ্ছে আমার সম্পদ, এটা হচ্ছে দায়, এটা আয়, এটা ব্যয়, আর এইগুলো আমার মালিকানা সত্ত্বে চেঞ্জ করে, পরিবর্তন করে, তুমি যদি প্রপার হতে সিম্পলাইজড করে একদম ভাবতে পারো, আমি বিশ্বাস করি তোমার এটা মিলবে। জাস্ট দুইটা পক্ষকে যোগ করে, মানে নিজের মতো করে চিন্তা করবা যে কি কি প্রভাব ফেলছে। সো আমি বিশ্বাস করি তোমরা সবাই অঙ্কটাকে বেশ ভালো এনজয় করছো, তোমরা পছন্দ করছো। তোমাদের সবার প্রতি সবসময় অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন, সবসময় অনেক শুভকামনা থাকে। সবসময় চাই আমার ভাই বোনেরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাক, যতটুকু পরিশ্রম করা লাগে ততটুকু করুক। আর আমরা তো আসলে এই বাইরে থেকে তোমাদের সাথে সাপোর্টে আসি। সেই পর্যন্ত তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম আজকের জন্য বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী কোনো বোর্ড নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।